স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বড় লজ্জায় পড়লেন ওয়েস্ট ইন্ডিজ কোচ। অনুমতি না থাকার পরও সফররতদের ফিল্ডিং ওস্তাদ পিচের মধ্যে গিয়ে বিপাকেই পড়েছেন। তর্ক বিতর্ক হয়েছে মাঠকর্মীদের সাথে। উত্তপ্ত পরিস্থিতি চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচে কারা উত্তাপ ছড়াবে, বাংলার একাদশের পরিবর্তন কোথায় কোথায় হতে পারে, চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সাইফুল রূপক। কেন ঢুকলে এখানে? ইউ জাস্ট গেট আউট, সোজা বের হয়ে যাও। জানা গেছে বাংলা ইংলিশ মিলিয়ে ঠিক এভাবেই কড়া ভাষায় বলেছেন চট্টগ্রামের মাঠ কর্মীরা। অবাক লজ্জিত ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডিং কোচ রায়ন গ্রিফিথ। দুই পক্ষের তর্ক বিতর্ক চলেছে মিনিট পাঁচেক। ত্যক্ত বিরক্ত অতিথি দলের ফিল্ডিং কোচ। মধ্য দুপুরে মাঝ মাঠে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণটাই বা কি? মঙ্গলবার ঐচ্ছিক প্র্যাকটিস শেষে হুট করেই দ্বিতীয় টি-20-র পিচ দেখতে শখ জাগে গ্রিফিথের। দূর থেকে 22 গজ দেখার অধিকার সবারই আছে। পিচের চারপাশে খুঁটি গেড়ে দড়ি দিয়ে বর্ডার দেয়া আছে। দুই দলের খেলোয়াড়, হেড কোচ ও ম্যানেজার বাদে আর কেউই সেই দড়ির ভেতরে ঢুকতে পারবে না। এটাই নাকি আইসিসির নিয়ম। অথচ নিয়ম ভঙ্গ করে পিচের মধ্যে চলে যান গ্রিফিথ। ততক্ষণে মাঠ কর্মীরা এসে তাকে দ্রুত বের হয়ে যেতে বলেন। কোনো তর্কে না জড়িয়ে ড্রেসিং রুমে চলে গেলে ঘটনাটা হয়তো ওখানেই থেমে যেত। অথচ নিজে ভুল করেও মাঠ কর্মীদের কাছে গিয়ে অদ্ভুত যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন, তর্কে জড়িয়েছেন। ফুটেজে পরিষ্কার বোঝা যায় গ্রাউন্ডসম্যানরা বারবার মনে করিয়ে দিয়েছেন ফিল্ডিং কোচ কোনোভাবেই সেই বর্ডারের ভেতরে ঢুকতে পারবে না। সেই সিদ্ধান্ত মানতে না পারা এই ক্যারিবিয়ান কথাবার্তায় শরীরী ভাষায় বেশ আক্রমণাত্মক হয়ে গিয়েছিলেন। তবে কি বাংলাদেশ বলেই সুযোগ নিতে চেয়েছিলেন রায়ন গ্রিফিথ, নাকি ক্যারিবিয়ান দলের ফিল্ডিং কোচ নিয়মটাই জানেন না? পিচে আসা নিয়ে কত নাটকীয়তা। দিন শেষে গ্রিফিথরা স্বস্তি পেতে পারে ওই জায়গাটাতে, কারণ বাংলাদেশের পিচ তো যে কোনো প্রতিপক্ষের জন্য একটা মিরাকেল। সেই জায়গাটাতে ক্যারিবিয়ানরা 1-0-তে টি-20 সিরিজে এগিয়ে। দ্বিতীয় ম্যাচের জন্য প্রথম ম্যাচের পিচের পাশেরটা তৈরি করা হয়েছে। এই 22 গজ দেখে কি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট একাদশে কোনো পরিবর্তন আনবে? শেখ মেহেদী বেস্ট 11-এ আসতে পারেন। সেই জায়গাটাতে তানজিম সাকিব অথবা তাসকিন যে কোনো একজন বাইরে যেতে পারে। তাসকিন ডেফিনেটলি ফর্মে আছে, কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখছি তাসকিনকে রোটেশন পলিসি মেনে, তার যেহেতু ইনজুরি একটা ইস্যু আছে, সেই জায়গাটাতে তাকে ব্যাক টু ব্যাক 2 ম্যাচ নাও খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। যদি তাসকিনকে সেই চিন্তা করে না খেলায়, সেই জায়গাটাতে শেখ মেহেদী আসতে পারেন। আর যদি তাসকিনকেই খেলায় গুরুত্বপূর্ণ ম্যাচে, সিরিজে টিকে থাকার ম্যাচে, সেই জায়গাটাতে তানজিম সাকিব যেহেতু এক্সপেন্সিভ ছিল বোলিংয়ে, 4 ওভারে 47 রান দিয়েছে, তার শেষ ওভারে 22 রানই আসলে মোমেন্টাম পেয়ে গিয়েছিল ক্যারিবিয়ানরা। তানজিম সাকিবকে হয়তো বাইরে রেখে শেখ মেহেদীকে ইন করাতে পারে টিম ম্যানেজমেন্ট। আরেকটা জায়গায় পরিবর্তন হওয়ার সম্ভাবনা, শামীমের জায়গায় জাকির আলী সেকেন্ড ম্যাচে আসতে পারে। বাংলাদেশ দলের কেউই দ্বিতীয় ম্যাচের আগের দিন মাঠে আসেনি। তারা হোটেলে জিম করেছে এবং প্ল্যানিং করেছে কিভাবে ক্যারিবিয়ানদের হারিয়ে সিরিজে টিকে থাকা যায়। চট্টগ্রামের প্রথম টি-20-তে পিচ ভালো ছিল, রান হয়েছে, দর্শকরা উপভোগ করেছে। দ্বিতীয় ম্যাচেও তেমনটাই হওয়ার সম্ভাবনা বেশি। তবে দুই ক্যাপ্টেনকেই চিন্তায় ফেলতে পারে ডিউ, শিশির, যেটা প্রথম ম্যাচে আমরা দেখেছি এবং প্র্যাকটিস ডেতেও আমরা দেখেছি যে 7টা 8টার দিকে বা 8টা 9টা এই সময়টাতে মাঠে প্রচুর ডিউ পড়ে, শিশির পড়ে এবং ঘাস ভেজা থাকে, বল ভিজে অন্যরকম হয়ে যায়, যেটা আসলে বোলারদের জন্য, স্পিনার কিংবা পেসারদের জন্য বল গ্রিপ করাটা কঠিন হয় এবং সে সময় ব্যাটিং করাটা সহজ হয়। যদিও প্রথম ম্যাচে বাংলাদেশ পরে ব্যাটিং করেছে, চেস করেছে, সেই সুবিধাটা কাজে লাগাতে পারেনি। তবে দ্বিতীয় ম্যাচে লিটন যদি টসে জিতে হয়তোবা চেজিংয়ের সিদ্ধান্তই নিতে পারে। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম। বিপিএল এর 12তম আসরের জন্য আগ্রহ দেখিয়েছে 10টা প্রতিষ্ঠান, যেখানে আছে গত আসরের 4টা দল। এবার আর বিপিএল এ বিতর্কিত কোনো কিছু দেখতে চায় না বিসিবি, নিতে চায় না কোনো ধরনের ঝুঁকি। তাই তাদেরকেই দল দেবে বোর্ড, যাদের আর্থিক সামর্থ্য আছে এবং বেঁধে দেওয়া ব্যাংক গ্যারান্টি দিতে পারবে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। গ্রুপের আপনাদের জি ভাই, একটু সময় দেন, ডিটেলসটা বলতে তো সমস্যা নেই, আপনি দল তো জমা দিয়ে দিয়েছেন। আকাশবাড়ি হলিডেজ। টাইম তো ছিল 5টা, বাট এরপরে কেন জমা দিলেন আপনারা? আপনি জটিলতাটা কি ছিল? না, কোনো জটিলতা নাই, মানে নিচে আমাদের জাস্ট দিছি, ওনারা একটু অফিসিয়াল টাইমটা একটু বাড়াইছে, জমা দিছি। বিকেল গড়িয়ে সন্ধ্যা, দল পেতে আগ্রহ প্রকাশ করেনি গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাবার পর বেলা শেষে বিপিএলে বরিশাল দল পেতে কাগজপত্র জমা দিয়েছে আকাশবাড়ি হলিডেজ। অথচ দল জমা দেওয়ার সময় ছিল 12 অক্টোবর থেকে 28 অক্টোবর অফিস আওয়ার পর্যন্ত। রাজশাহীর মালিকানা পেতেও শেষ মুহূর্তে দল জমা দিয়েছে দেশ ট্রাভেলস।
এমনিতে লাস্ট টাইম কয়টা ছিল মিরর? ওয়ার্কিং হ্যাঁ না 5টা বা 7টা আমরা তো এখনও অফিস হচ্ছে ওয়ার্কিংয়ে, অনেকে টেলিফোন করেছে দেরি, তো সেই জন্য আমরা যেহেতু একদম 5টা 7টার ইয়ে বলা আছে যে ওয়ার্কিং টাইম। মিঠু ভাই, যেটা হয় যে বিপিএল নিয়ে সবসময় প্রশ্ন ওঠে এবং এটা গোছানো হয় কিনা এটা নিয়ে প্রশ্ন ওঠে। 12 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত ডেট ছিল, আজকে দেখলাম যে নির্দিষ্ট সময়ের পরও মানে অফিস আওয়ার বা এর পরও দেখলাম যে জমা দিচ্ছে এসে, মানে এই জায়গাটায় তো একটু ক্লিয়ার থাকাই যেত অ্যাটলিস্ট নির্দিষ্ট টাইম। শুনেন, ক্লিয়ার তো আমরা আমাদের দিকে তো ক্লিয়ার। এখন কথাটা হচ্ছে যে আপনারা যখন লাস্ট মোমেন্টে, আমরা হচ্ছে ওপেন। আমার কথা লাস্ট মোমেন্টে কেন আসলে? এটা তো না আপনার টিমের এদের জিজ্ঞেস করতে হবে, আমাকে তো জিজ্ঞেস করে না। আমরা এতদিন সময় দিলাম, আপনি কালকেও 2টো টিম জমা দিয়ে গেছে, তো এখন হঠাৎ করে কেউ টেলিফোন করতেছে ট্রাফিকে এইসবে, তারপরেও আমরা যেহেতু নিয়মের মধ্যে থাকি, ওয়ার্কিং আওয়ার, ক্রিকেট বোর্ডের ওয়ার্কিং আওয়ার জানেনই তো, আমরা 7টা 8টা পর্যন্ত কাজ করি, সেই হিসাবে এখানে একদম ক্লিয়ার, এখানে কোনো রাগ ঢাকের নেই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে এবারের বিপিএলে দেখা না গেলেও দল পেতে আগ্রহ দেখিয়েছে গত আসরের রানার্স আপ এসকিউ স্পোর্টসের চিটাগং কিংস। রংপুর রাইডার্সের জন্য যথারীতি আগ্রহ দেখিয়েছে বসুন্ধরা গ্রুপ। গত আসরে কুমিল্লা না থাকলেও এবার কুমিল্লা ফাইটার্স নামে দল পেতে আগ্রহ প্রকাশ করেছে এসএস গ্রুপের 10-12 স্পোর্টস। সব মিলে আসন্ন বিপিএল এর জন্য আবেদন জমা দিয়েছে 10টা প্রতিষ্ঠান, যেখানে আছে গত আসরে অংশ নেয়া 4টা প্রতিষ্ঠান। গেলবার রাজশাহী নিয়ে ছিল অনেক বিতর্ক, এবার সেই রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি পেতে পড়েছে 2টা আবেদন। ব্যাড এক্সপিরিয়েন্স ছিল আগে, আমরা তো বলছি যে প্রথম প্রায়োরিটি নাম্বার হচ্ছে ক্ল্যারিটি, অ্যান্ড আমরা ফাইন্যান্সিয়ালি যে ডিফিকাল্টিটা ছিল লাস্ট ইয়ার, যে আপনি জানেন অনেক টিম প্লেয়ার পায়নি, বাসের টাকা পায়নি, এইসব যাতে, আমার প্রায়োরিটি নাম্বার 1 হচ্ছে আমাদের প্রেসিডেন্ট সাহেব আর আমার হচ্ছে এটাই, যে আমরা আমাদের বোর্ডের যে লাস্ট ইয়ারের ওই রকম এম্বারেসিং সিচুয়েশনে আমরা যদি আর না পড়ি। বিপিএল সিজন 12কে বিতর্কিত হতে দিতে চায় না বিসিবি, তাই দল চূড়ান্ত করার আগে নাকি করা হবে চুলচেরা বিশ্লেষণ আর যাচাই বাছাই। আমরা পুশ করব না যে 6টাতেই করতে হবে, 7টাতেই করতে হবে বা 5টাতেই করবো। আমরা এইবার বিপিএলের আপনারা জানেন আমাদের মোটোটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি যাতে ক্ল্যারিটি থাকে, সব প্লেয়াররা পয়সা পায়, কোচরা পয়সা পায়, এটাই হচ্ছে প্রায়োরিটি নাম্বার 1। সো সেই হিসাবে আমরা ফাইন্যান্সিয়ালসটা খুব কড়াভাবে দেখব। বোর্ড মিটিং এর আগেই বিপিএল এর দল চূড়ান্ত করতে চায় বিসিবি। জসিম 71। বিগ ব্যাশে খেলার জন্য সীমিত সংখ্যক এনওসি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, তবে অন্য কোনো লিগে খেলতে পারবে না বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা। পাকিস্তানি প্লেয়ারদের না পেলে বিদেশি প্লেয়ার সংকটে পড়তে পারে বিপিএল। শ্রীলঙ্কান প্লেয়াররা কি পারবে শাহিন শাহ আফ্রিদিদের চাহিদা মেটাতে? আবু নাইমের রিপোর্ট। পিসিবির নীতি, পাকিস্তানি প্লেয়াররা বিগ ব্যাশ খেলবে, বিপিএল সহ বাকিদের দিবে ফাঁকি। 6 ক্রিকেটারের অস্ট্রেলিয়া লিগে খেলার জন্য ছাড়পত্র দিলেও আর অন্য কোনো লিগে খেলতে পারবে না ওরা। বিগ ব্যাশের জন্য এনওসি পেয়েছেন বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিরা, কিন্তু বিপিএলে খেলতে পারবেন কিনা তা নিয়ে নেই কোনো আলাপচারিতা। এবার কি পাকিস্তানি ক্রিকেটারদের ছাড়াই বিপিএল মাঠে গড়াবে? দুই বোর্ডের সমঝোতায় বিগ ব্যাশ খেলার জন্য পাকিস্তানের 6 জন ক্রিকেটারকে ছাড়পত্র দিয়েছে পিসিবি। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিওর কথায় কৃতজ্ঞতার সুর। তারা সবাই খেলবে, তাদের সকলকে খেলার অনুমতি দেওয়া হয়েছে, জানি আমরা সত্যি আনন্দিত, কারণ বিগ ব্যাশে আমাদের কিছু দুর্দান্ত পাকিস্তানি খেলোয়াড় রয়েছে, তাই এই সিজনে তাদের এখানে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে পাকিস্তানি ক্রিকেটাররা আইকন প্লেয়ার, কিন্তু এশিয়া কাপ ফাইনাল হারের পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার জন্য নো অবজেকশন সার্টিফিকেট দিচ্ছে না পিসিবি। তাই দুর্ভোগ পোহাতে হতে পারে বিপিএল দল মালিকদের, কারণ পাকিস্তানি ক্রিকেটার ছাড়া বিপিএল জমে না, আর এটাই হতে পারে বিপিএল এর ব্র্যান্ডিং এর জন্য বড় চ্যালেঞ্জ। যদিও পাক প্লেয়ারদের রিপ্লেস করার জন্য শ্রীলঙ্কান ক্রিকেটারদের বড় একটা অংশ পাওয়া যেতে পারে বিপিএলে। টি20 বিশ্বকাপের ভেন্যু প্রস্তুত করতে লঙ্কান প্রিমিয়ার লিগ হচ্ছে না এবার, সেই সুবিধাটা বিপিএল দল মালিকরা নিতে পারে। তবে বাবরদের রিপ্লেস করতে হলে দরকার লঙ্কানদের বিগ নেম।
কিন্তু সেখানে ওয়ানিন্দু হাসারাঙ্গা কিংবা কুশল মেন্ডিসদের শেষ পর্যন্ত আনা যাবে কিনা বা আনা গেলেও পুরো সিজন খেলানো সম্ভব হবে কিনা সেটা নিয়ে রয়েছে বড় প্রশ্নবোধক চিহ্ন। কারণ বিপিএল এর কাছাকাছি সময়ে আরব আমিরাতে হওয়ার কথা মানি মেশিন ইন্টারন্যাশনাল লিগ T20, সেই টাকার গন্ধ ফেলে বড় তারকারা বিপিএল খেলতে আসবে সেই আশা করাও যেন বোকামি। অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, কথাটার বাস্তব উদাহরণ যেন বিপিএল। বড় তারকার অভাবে অনেক দলের আগের আসরগুলোতে সামিত প্যাটেল বা ইরফান খানের মতো লো বাজেটের প্লেয়ার এনে খেলিয়েছে, কিন্তু পিসিবির অদ্ভুত সিদ্ধান্তে ক্রিকেটাররা ওই জোগানো বন্ধ হয়ে গেলে বিপিএল এর গ্ল্যামারে টান পড়তে পারে আরও। বিপিএল এর আয়োজক বিসিবি আর ফ্র্যাঞ্চাইজি মালিকেরা বিষয়টা নিয়ে ভাবছেন তো? আবু নাইম, ৭১। 2024-25 বিপিএল এর আসরের সন্দেহজনক সব ধরনের বিষয়ে তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন বিসিবিতে জমা দিয়েছে বোর্ডের গঠিত তদন্ত কমিটি। মোট 900 পৃষ্ঠার এই প্রতিবেদনে তদন্তের ফলাফল সহ আগামীতে এই ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবও করা হয়েছে। বিসিবি তাদের প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রয়োজনীয় সংস্কারের স্বার্থে আপাতত বোর্ড তদন্ত প্রতিবেদনের কোনো অংশ প্রকাশ করছে না এবং এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করবে না। রিপোর্টের ভিত্তিতে দরকার হলে আরও অনুসন্ধানও করবে বিসিবি। প্রাথমিক প্রতিবেদন আসার পর মে মাসের শেষের দিকে এই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও সেই রিপোর্ট এলো অক্টোবরের শেষে। গত ফেব্রুয়ারিতে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ সবশেষ বিপিএলে ওঠা স্পট ফিক্সিং এর অভিযোগ তদন্তে 3 সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করেন। আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেন হায়দারকে প্রধান করে গঠিত কমিটির অপর 2 সদস্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ডক্টর খালেদ এইচ চৌধুরী ও সাবেক ক্রিকেটার শাকিল কাশেম। ক্রিকেটের মাঠে জরুরি অবস্থার দেখভালের জন্য নেই দক্ষ এবং অভিজ্ঞ ডাক্তার। গেল 8 মাসে ক্রিকেট সংশ্লিষ্ট 4 জন কেবল হৃদরোগে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে 2 জন মারা গেছেন। সাভারে খেলতে গিয়ে হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালও অল্পের জন্য বেঁচে গেছেন বড় দুর্ঘটনা থেকে। এসব বিষয় তুলে ধরে এবারে বিসিবির দৃষ্টি আকর্ষণ করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। সারা দেশকে মুহূর্তেই স্তব্ধ করে দেয়া এক সময়, মিনিটের পর মিনিট, প্রতিটা সেকেন্ড দম বন্ধ করা এক পরিস্থিতি। সুস্থ তামিম ইকবাল সাভারে খেলতে গিয়েছিলেন ঘরোয়া লিগের ম্যাচ, সেখানেই অসুস্থ, জানা যায় হার্ট অ্যাটাক। পরে পরানো হয় রিং। দল মত ধর্ম নির্বিশেষে সকলের প্রার্থনায় বাংলাদেশের ইতিহাসের সেরা ওপেনার তামিম ইকবাল শেষ পর্যন্ত ছাড়া পান হাসপাতাল থেকে সুস্থ হয়ে। ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে, এইটার জন্য একটা এনজিওপ্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহর রহমতে স্টেন্টিংটা খুব স্মুথলি এন্ড এফিশিয়েন্টলি হয়েছে। ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। কিন্তু এত ভাগ্যবান সবাই হয় না। হিসেব বলছে ক্রিকেটের মাঠে গেল 8 মাসে 4 জন খেলাটার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে বিসিবির নিরাপত্তা কর্মকর্তা ইকরাম চৌধুরী এবং সর্বশেষ এনসিএলে টিম বরিশালের ফিজিও হাসান আহমেদ মারা গেছেন। এর আগে ক্লিনার রোমেলো মাঠেই হৃদরোগে আক্রান্ত হন। তবে হাসান আহমেদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পর নড়ে চড়ে বসেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। নতুন দায়িত্ব নেয়া কমিটি এবারে সরাসরি চিঠি দিয়েছে ক্রিকেট বোর্ডকে, যেখানে বলা হচ্ছে খেলার মাঠে এমন জরুরি অবস্থা ডিল করার জন্য মানসম্মত ব্যবস্থা চাই। মাঠে একজন এক্সপার্ট ডক্টর থাকা ইম্পর্টেন্ট। আমাদের মাঠে কিন্তু ডক্টর থাকে, কিন্তু তারা কতটুকু কোয়ালিফাইড বা কতটুকু যে কোনো একটা সিচুয়েশনে পড়লে ওখান থেকে মানে উতরানোর জন্য কতটুকু ক্যাপাবল, সেই ব্যাপারে কিন্তু কোয়েশ্চেন মার্ক আছে। দক্ষ এবং অভিজ্ঞ ডাক্তারের অভাবই কেবল নয়, আইসিসির দীর্ঘ মেডিকেল গাইডলাইন অনুসারে যে শহরে খেলা হচ্ছে সেখানকার সব ধরনের মেডিকেল ইমার্জেন্সি যোগাযোগের নম্বর দলগুলোর কাছে থাকতে হবে। মাঠেই কোন কোন ব্যবস্থা থাকতে হবে বলে দেয়া আছে সেটাও। কোনো জরুরি অবস্থা তৈরি হলে হাসপাতালে যাতে দ্রুত নেওয়া যায় তার পর্যাপ্ত ব্যবস্থা রাখার নির্দেশনাও আছে আইসিসির গাইডলাইনে। আছে হার্ট ফেইলিওরের ক্ষেত্রেও বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার কথাও। আন্তর্জাতিক ম্যাচগুলোতে এই গাইডলাইন পালনের ব্যাপারটা জোরালো হলেও ঘরোয়া লিগের ক্ষেত্রে তা বরাবরই উপেক্ষিত, যেটার প্রমাণ মিলেছে বরিশাল টিমের ফিজিও হাসান আহমেদ গুরুতর অসুস্থ হয়ে পড়লে খুলনার যে হাসপাতালে তাকে নেওয়া হয়েছিল সেখানে মেলেনি আইসিইউ ফ্যাসিলিটি। যেই ভেন্যুগুলোতে খেলা হবে আশপাশে একটা কোয়ালিটি হাসপাতাল থাকাটা খুব ইম্পর্টেন্ট, যার সঙ্গে বিসিবির একটা চুক্তি থাকবে যে কেউ অসুস্থ হলে সাথে সাথে যেন ইমিডিয়েট ট্রিটমেন্টটা পাই। মাঠে অ্যাম্বুলেন্স থাকাটা ইম্পর্টেন্ট। আমাদের বিসিবি কিন্তু অনেক বড় একটা ইনস্টিটিউট,
তো এইরকম একটা জায়গায় এত বড় একটা ইনস্টিটিউটে এই ফ্যাসিলিটিসগুলো থাকবে না, এটা হতে পারে না। তামিম ইকবালের ঘটনার সময়ই তার চিকিৎসকরা একটা ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন বারবার, জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু করাটাই বাঁচিয়ে দিতে পারে জীবন। হাজার কোটি টাকার ক্রিকেট বোর্ড কোয়াবের চিঠি পাওয়ার পর অন্তত খেলাটার সাথে সংশ্লিষ্টদের সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকির প্রতি কতটা মনোযোগ বাড়ায় সেটাই এখন দেখার বিষয়। খালিদ জামিল, একাত্তর। ভারতীয় ক্রিকেট বোর্ডের দাদাগিরি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন আইসিসির সাবেক এক ম্যাচ রেফারি। নিয়ম ভেঙে শাস্তির হাত থেকে বাঁচতে অপকৌশল চালানোর অভিযোগ তার বিসিসিআই এর বিরুদ্ধে। টাকার দাপটে আইসিসিকে নিয়ন্ত্রণ করছে ক্রিকেটের মোড়লরা, এতে নষ্ট হচ্ছে ক্রিকেটের সৌন্দর্য, নীতি নৈতিকতার হচ্ছে অবক্ষয়, এমন অভিযোগে আলোচনা ঝড় বইছে ক্রিকেট মহলে। হাসান সজীবের রিপোর্টে বিস্তারিত। কজনেরই বা সাহস হয় এভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কথা বলার? রীতিমতো মাইটি ইন্ডিয়ার বুকে তিরি ছুঁড়ে দিলেন আইসিসির সাবেক ম্যাচ রেফারি ক্রিস ব্রড। জানিয়ে দিলেন কিভাবে ম্যাচে প্রভাব খাটাতো বিশ্ব ক্রিকেটের মোড়লরা। ভারতীয় ক্রিকেট বোর্ডকে প্রায়ই বলা হয় আইসিসির বা কমিটির দল। বিগ ম্যাচ মানেই বাড়তি ফায়দা লুফে নেয়া তাদের এক অলিখিত নিয়ম। চোখ কান থাকতেও ভারতকে নিয়ে অভিযোগে নীরব ভূমিকা পালন করে আইসিসি। ঘুমিয়ে থাকা বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে বোমা মেরে ঘুম ভাঙালেন ক্রিস ব্রড। ব্রিটিশ সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে আইসিসির ম্যাচ রেফারি ক্যারিয়ার নিয়ে কথা বলেন ইংলিশ ক্রিকেটার স্টুয়ার্ট ব্রডের বাবা ক্রিস ব্রড। সাবেক এই ক্রিকেটার দীর্ঘ 21 বছরে ম্যাচ রেফারি হিসেবে বহু ঘটনার সাক্ষী। ভালো মন্দের মিশেলে তুলে ধরলেন কিভাবে ম্যাচে প্রভাব বিস্তার করত ভারত। দু একটা ম্যাচের উদাহরণ টেনে ক্রিস বলেই ফেলেন মনের ভেতর পুষিয়ে রাখা দাদাদের অন্যায়গুলো। এক ম্যাচে স্লো ওভাররেটের কারণে ভারতের শাস্তি ছিল প্রায় নিশ্চিত, কিন্তু ম্যাচের মাঝেই কল দিয়ে জানানো হয় ঘটনাকে ভিন্ন খাতে নিতে, নমনীয় হয়ে শাস্তি না দিতে, কারণ দলটার নাম যে ভারত। কুলকিনারা না পেয়ে বাধ্য হয়ে ভারতকে জরিমানা থেকে রেহাই দেন ক্রিস। অবশ্য এটাই প্রথম ঘটনা নয়, আরেক ম্যাচেও এমন ঘটনার সাক্ষী হন তিনি। সেবারও মুখ খোলেননি রাজনৈতিক চাপে। আইসিসির সঙ্গে চুক্তি শেষ হলেও আর কাজ করার সুযোগ পাননি ক্রিস। ইচ্ছা থাকলেও তাকে থামতে হয়েছে বাধ্য হয়ে। অবশ্য সেই থামাকে এখন বেটারই মনে করছেন, কারণ খেলায় যে রাজনীতির ভয়ালো থাবা পড়েছে, নিজের কাজের বাইরে অদৃশ্য ছায়া পড়ত, সেটা একদমই মেনে নিতে পারতেন না। ক্রিস এখন কাজ করছেন না আইসিসিতে, তবে আইসিসি যে ভারতকে প্রতিনিয়ত সুবিধা দিয়ে যাচ্ছে সেটা বলতেও ভয় পাননি। টাকার দাপটে বিশ্ব ক্রিকেটের অভিভাবককে চালাচ্ছে ভারত, সেটা অকপটেই বলেছেন। অবশ্য তা হজম করতে পারছে না ভারতীয় সংবাদ মাধ্যম। তাদের দাবি ভারতীয় ক্রিকেট বোর্ডকে নিশানা করেছেন ব্রড, যদিও এ নিয়ে বিসিসিআইয়ের অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি। সে যাই হোক, দিন শেষে এটা তো সত্য, যা রটে তা কিছু হলেও ঘটে। হাসান সজীব, একাত্তর। এই ছিল এই মুহূর্তের খেলা যুগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।